যে কোনো বয়সেই আমি দেখেছি পেশেন্টরা আসেন ঘাড়ে ব্যথা নিয়ে। এসে বলেন, ডাক্তারবাবু ঘাড়ে খুব ব্যথা, এইদিকে ঘোরাতে পারছি না, স্টিফ হয়ে যান এবং তারা অনেকটা রোবটিক পশ্চারে হাঁটতে থাকেন, মানে ঘাড়টা ঘোরানো বা মুভমেন্টের প্রবলেম হচ্ছে বলে। এই ঘাড়ে ব্যথার রুগীদের সংখ্যা কিন্তু আমাদের ক্লিনিকে কম থাকে না। তো আমি অনেক ভেবেচিন্তে ভাবলাম একটা আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানাই, যে ঘাড়ে ব্যথার কারণগুলো এবং তার হোম রেমেডিগুলো নিয়ে যদি আপনাদের একটু আমি বলতে পারি, তাহলে অনেকেই উপকার হয়তো পাবেন। কারণ বিভিন্ন সময়ে তো ঘাড়ে ব্যথা হতেই পারে, এবং এরকম পৃথিবীতে বোধহয় কোনো মানুষ নেই যে সারা জীবনে একবার না একবারের জন্য তারা ঘাড়ে ব্যথা এই রোগটা থেকে কোনো কষ্ট ভোগ করেননি। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড এবং ব্লাড প্রেশার এইসব রোগের চিকিৎসা করে থাকি। আজকে আমি আপনাদের সাথে ঘাড়ে ব্যথা নিয়ে আলোচনা করব। ঘাড়ে ব্যথা কেন হয় এবং কি ঘরোয়া পদ্ধতিতে আপনি ঘাড়ে ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। প্রথমে আমি বলি যে ঘাড় এই শব্দটা খুব নন স্পেসিফিক। অনেকে এই অংশটুকুকে শুধু ঘাড় বলেন, অনেকে এই অংশের বাইরে পিঠের উপরের দিকের অংশটাকেও ঘাড়ের মধ্যে যুক্ত করেন। এখন যদি নেক বলি, নেক হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের একটা অংশ, যার চারপাশে বিভিন্ন রকম মাসেল লেয়ার, ব্লাড ভেসেলস এইসব থাকে। নেক খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এখানে প্রচুর নার্ভ থাকে, প্রচুর রক্তবাহ থাকে, অনেক ইম্পর্টেন্ট মাসল থাকে। এবং এই নেক বা এই ঘাড়, এখানে ব্যথা হলে ভীষণ অসুবিধা হয়। একটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জীবন ধারণ বা কাজকর্মে অসুবিধা হয়ে পড়ে, সেটা একটা হলো। আর একটা হচ্ছে ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, যে শোয়ার সময় ঘাড়ে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে। ঘাড়ে ব্যথা হলে ফলে বিশ্রামও নিতে আপনি ঠিকভাবে পারবেন না, কাজকর্ম তো করতে পারছেনই না। সেই সময়টা আপনি ভাবলেন একটু শুয়ে বসে কাটাবেন টাটাবেন, শুতে গেলেও ব্যথা করতে পারে। ফলে ঘাড়ে ব্যথা নিয়ে আজকে আমরা একটু বিশদে আলোচনা করব। ঘাড়ে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। একটা আমাদের ব্যায়াম থেকে হতে পারে, আমাদের রেগুলার অ্যাক্টিভিটি থেকে হতে পারে, আমাদের বিভিন্ন রকম ডেফিসিয়েন্সিতে হতে পারে, বিভিন্ন রকম অসুখে হতে পারে, স্পাইনাল কর্ডের বিভিন্ন রকম ডিজেনারেশন এবং আনুষঙ্গিক কারণেও হতে পারে। আমাদের এই ঘাড় বা নেক মোটামুটি 10 পাউন্ডের মতো ওজন বহন করতে পারে, মোটামুটি 4.5-5 কেজি ইজিলি বহন করতে পারে। এর বেশি ওজন ক্যারি করার সময় যদি অভ্যেস না থাকে, তখন স্প্যাজম হতে পারে, ব্যথা হতে পারে। এবার আপনি আমাকে বলবেন, তাহলে এই যে বড় বড় আলুর বস্তা, চালের বস্তা ঘাড়ে করে লোকে নিয়ে চলে যাচ্ছে, ওটা অভ্যস্ত, আপনি পারবেন না। আপনি ওটা ঘাড়ে নিয়ে যেতে পারবেন না, আপনার অভ্যেস নেই। আপনার নেক মাসলস অতটা অভ্যস্ত না। আপনার নেক মাসলস একটা নির্দিষ্ট ওজনের ওজন বহন করতে সক্ষম, সেটা মোটামুটি দেখা গেছে 10 পাউন্ডের কাছাকাছি বা 5 কেজির কাছাকাছি, এর বেশি নয়। এই ঘাড়ে ব্যথা ব্যাপারটা কি বলে, এটা নেক পেন বা সার্ভাইকালজিয়া, বা এই যে ঘাড়ের বা মাথার নিচের অংশে যে ঘাড়ের অংশটা, সেখানে ব্যথাটাকে সার্ভাইকালজিয়া বলে। অনেকে বলেন ঘাড়ে ব্যথা, অনেকে বলেন গলায় ব্যথা, অনেকে বলেন ঘাড়ে স্প্যাজম হয়েছে, মাস্কুলার স্প্যাজম, বিভিন্ন কথা বিভিন্ন বলেন। কিন্তু সবসময় যে ঘাড়ে ব্যথার কারণ মাসল স্প্যাজম, ব্যাপারটা তা নয় আর কি। অতটা সরলীকরণ করা ঠিক হবে না। ঘাড়ে ব্যথা মাসলস থেকে হতে পারে এবং বিভিন্ন অন্যান্য কারণেও হতে পারে। ঘাড়ে ব্যথাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অ্যাকিউট, যদি 6 সপ্তাহের কম তার বয়স হয়, ঘাড়ে ব্যথাটা হয়েছে এবং 6 সপ্তাহ ক্রস করেনি। আর একটা যদি 3 মাসের বেশি থাকে। অ্যাকিউট কজগুলো যেগুলো, সেগুলো মোটামুটি মাসল পেন বা লোকাল কোনো কজের জন্য হতে পারে। ব্যাড পশ্চার, খারাপভাবে আপনি বসে কুঁজো হয়ে কাজ করছেন অথবা বাজেভাবে ঘুমাচ্ছেন, এইভাবে হতে পারে। কিন্তু যাদের ক্রনিক নেক পেন আছে, সেখানে আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার কারণ নির্ধারণ করতে হয়, যে কি কারণে আমাদের ঘাড়ে ব্যথাটা এতদিন ধরে থাকছে। বেশিরভাগ ঘাড়ে ব্যথা কিন্তু খুব সিরিয়াস কোনো কজে হয় না, বা খুব সিরিয়াস বা গুরুতর কারণে হচ্ছে ব্যাপারটা তা নয়। কিন্তু কখনো কখনো কিছু সিরিয়াস কারণেও হতে পারে। ঘাড়ে ব্যথা যেগুলো সিরিয়াস কারণে নয়, মানে মাস্কুলোস্কেলেটাল এই পেনগুলোর কথা বলছি, সেখানে কিছু মাসেল রিল্যাক্সেন্ট বা কিছু ব্যথার ওষুধ বা প্যারাসিটামল গোছের ওষুধ খেলে সেটা থেকে অনেক আরাম পাওয়া যায় এবং কিছুদিন পরে নিজে থেকেই সেরে যায়। ঘাড়ে ব্যথাটা মোটামুটি 3 ভাবে আমরা ব্যথা অনুভব করি। একটা হচ্ছে পারসিস্টেন্ট পেইন হয়, মানে কনস্ট্যান্ট একটা ব্যথা হয়ে যাচ্ছে। 2 নম্বর, একটা শুটিং পেন হচ্ছে, মানে খুব একটা ছুঁচফোটার মতো ব্যথা। আর একটা ব্যথা যেটা জ্বালা জ্বালা ভাব হয় বা থ্রবিং পেন হতে পারে।
তো এই ঘাড়ে ব্যথাটা বিভিন্ন রকম তার ব্যথা হয়, সব রকম ব্যথা তো আর একই রকম নয়। পেশেন্টরা এসে বলে ডাক্তারবাবু আমার এখানটা জ্বালা করছে, তখন আমরা কোনো নিউরোপ্যাথিক পেন হচ্ছে কিনা ভাবি। আবার অনেকে বলেন ডাক্তারবাবু এইদিকে একটা ব্যথা আছে, ঘাড় ঘোরালে ভীষণ টান লাগছে, তখন আমরা ভাবি মাস্কুলোস্কেলিটাল কিছু পেন হচ্ছে কিনা। অনেকে আবার বলেন ডাক্তারবাবু এখানে ব্যথা, কিন্তু দেখুন এটা উঁচু উঁচু এরকম গুটলি গুটলি কি একটা হয়ে আছে, তখন আমরা ভাবি কোনো ইনফেকশন হয়েছে কিনা, বা সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হয়েছে কিনা, বা গ্ল্যান্ড ফুলেছে কিনা। তো বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টরা আসেন, এবং যার যে ধরনের ব্যথা থাকে সেই ব্যাপারে আমরা ভাবতে থাকি, তাকে সেইভাবে চিকিৎসা করার বা তার পরীক্ষা নিরীক্ষা করার আমরা নিদান দিয়ে থাকি। ঘাড়ে ব্যথার সঙ্গে আরো অন্যান্য অনেক সিমটম থাকতে পারে। কখনো কখনো মাথা ব্যথা থাকতে পারে, কখনো কখনো আমাদের পিঠের উপরের দিকে ব্যথা থাকতে পারে, কখনো আমাদের ঘাড় ঘোরাতে গেলে ব্যথা লাগতে পারে, অথবা কখনো ঝিনঝিন করতে পারে বা জ্বালা করতে পারে, বা হাত পা অবশ হতে পারে। হাতও অবশ হতে পারে, তার সঙ্গে পাও অবশ হতে পারে। সুতরাং এতগুলো অ্যাসোসিয়েটেড সিমটম থাকে। যদি দেখা যায় ঘাড়ে ব্যথার সঙ্গে মাথা ব্যথা আছে, তখন ব্রেনের কিছু অসুবিধা আছে কিনা সেটা আমরা দেখি। যখনও দেখি যে ঘাড়ে ব্যথার সঙ্গে জ্বালা জ্বালা ভাব বা হাত পায়ের কোনো অবশ হচ্ছে কিনা বা ঝিনঝিন করছে কিনা, তখন আমরা কোনো নার্ভ কম্প্রেশন হয়েছে কিনা সেটা ভাবি। তো এইভাবে আমরা জিনিসগুলোকে অ্যাসেস করার চেষ্টা করি বা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, এবং সেইভাবে তার চিকিৎসার ব্যবস্থা আমরা করি। ঘাড়ে ব্যথা কিন্তু যে কোনো বয়সে হতে পারে। একটা শিশুরও যেমন হতে পারে, একজন প্রাপ্তবয়স্ক মানুষেরও হতে পারে, একজন বেশি বয়সের মানুষেরও হতে পারে। সুতরাং ঘাড়ে ব্যথার নির্দিষ্ট কোনো বয়স নেই। ঘাড়ে ব্যথার কারণ কি তাহলে? একটা তো এজ, বয়স। যত বয়স বাড়ে আমাদের মেরুদণ্ডের হাড়গুলো ক্ষয়িতে আরম্ভ করে, অনেক সময় ছোট ছোট লিগামেন্ট ছিঁড়তে পারে, স্পন্ডালোসিস হতে পারে, ডিজেনারেশন হতে পারে, বা যেগুলোকে আমরা ডিজেনারেটিভ চেঞ্জেস বলি সেগুলো হতে পারে, তার জন্য ঘাড়ে ব্যথা হতে পারে। অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, স্পাইনাল স্টেনোসিস হতে পারে, বা বা ডিস্ক হার্নিয়েশন হতে পারে, বা পিঞ্চ নার্ভ হতে পারে। মানে কোনো নার্ভ কম্প্রেশন হলো কিনা, বা ডিস্ক বালজ হলো কিনা, কোনো অস্টিওআর্থ্রাইটিস হলো কিনা ভার্টিব্রাল কলামে, অথবা কোনো স্পাইনাল কর্ড স্টেনোসিস হলো কিনা। সেটা একটা রোগের নাম, যেখানে স্পাইনাল কর্ডটা কম্প্রেসড হয়ে যায় ভার্টিব্রাল কলামের মাঝখানে। এই রোগগুলো হতে পারে, এবং বয়সের সঙ্গে সঙ্গে এই রোগগুলো প্রকোপ দেখা যায়। ২ নম্বর হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন। কোনোভাবে বেশি কিছু করে ফেলেছে কিনা, কোনো ভারী জিনিস ক্যারি করে ফেলেছে কিনা, কোনো হাত দিয়ে কোনো ভারী জিনিস ক্যারি করেছে কিনা, খুব বাজেভাবে ঘুমিয়েছে কিনা, কনস্ট্যান্ট অনেকক্ষণ বসে কম্পিউটারের সামনে কাজ করেছে কিনা, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফিজিক্যাল স্ট্রেন একটা ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টর। যদি দেখা যায় আপনার অ্যাবডোমিনাল কোর মাসলগুলো উইক, আপনার ওজন বেশি এবং খারাপ পশ্চার আপনি কাজ করছেন, তাহলে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। আর কোনো কারণে একটা রিপিটেটিভ অ্যাক্টিভিটি চলছে, রিপিটেটিভ একটা ওয়ার্ক হয়েছে ঘাড়ে, যেটার সঙ্গে আপনি অভ্যস্ত না। মনে করুন কানে গান শুনছেন, একটা নিয়ে খুব ভালো গান লেগেছে, আপনি খুব মাথা টাথা ঝাঁকিয়ে গানটা শুনলেন, পরের দিন দেখলেন আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। ফলে অনেকগুলো কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। এগুলো তার যেগুলো কমন কজেস, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ৩ নম্বর হচ্ছে মেন্টাল স্ট্রেস। এবার আপনি আমাকে বলতে পারেন ডাক্তার মেন্টাল স্ট্রেসও তো মেন্টাল ব্যাপার, তার সঙ্গে ঘাড়ে ব্যথার কি সম্পর্ক? আমরা যখন খুব মেন্টাল স্ট্রেসে থাকি, যখন খুব ভাবতে আরম্ভ করি অনেক জিনিসপত্র, আমরা নেক মাসলকে নিজের অজান্তে টাইট করে ফেলি। যখন চিন্তা করতে থাকি, এরকম করে চিন্তা করি বা এরকম করে ভাবতে থাকি, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন খুব বেশি মনোসংযোগ সহকারে স্ট্রেসফুল সিচুয়েশনে চিন্তা ভাবনা করছেন, আপনার নেকের ওপর একটা স্ট্রেন বা চাপ পড়ে, সেটাও আপনার ঘাড়ে ব্যথার কারণ। বা ৪ নম্বর কোনো ইনজুরি হলো কিনা, সেটা হুইপ্লাস ইনজুরি হতে পারে, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ঘাড়ে ব্যথা লাগলো, কোনো জিনিস এসে আঘাত লাগলো, ডিস্ক হার্নিয়েশন হলো, বা কোনো লিগামেন্ট টিয়ার হলো, বা ভার্টিব্রাল কলামের ফ্র্যাকচার হলো, এইসব কারণে নেকে আমার ব্যথা হতে পারে। তো অনেকগুলো কারণে আমাদের ঘাড়ে ব্যথা হয়। ৫ নম্বর, যদি কোনো টিউমার হয়, কোনো স্পাইনাল কর্ডে টিউমার হলো, ঘাড়ে কোনো টিউমার হলো, বা কোনো গ্রোথ হলো, কোনো নার্ভ কম্প্রেশন হলো, বা কোনো মাসেলের উপর চাপ পড়লো, তাহলে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। আর ৬ নম্বর, যদি অন্যান্য কোনো কারণ থাকে, সেটা মেনিনজাইটিস হোক, বা অস্টিওআর্থ্রাইটিস হোক, বা বিভিন্ন ধরনের ক্যান্সার হোক, তাহলেও আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। কখনো কখনো আমরা দেখি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি তো ঘাড়ে ব্যথা পারে, ভিটামিন B12, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো হতে পারে, বা ইউরিক অ্যাসিড বাড়লেও হতে পারে। সুতরাং ঘাড়ে ব্যথার অনেকগুলো কারণ আছে। এবার ঘাড়ে ব্যথা আপনার ডায়াগনোসিস করবেন কি করে? প্রথমে হচ্ছে
পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে যে কোন জায়গায় ব্যথা এক্স্যাক্টলি, কতদিন ধরে ব্যথা, কবে থেকে শুরু হয়েছে, ব্যথার ইন্টেন্সিটি কেমন, কি করলে ব্যথা বেড়ে যায়, কি করলে ব্যথা কমে, এগুলো আপনাকে জানতে হবে। 2 নম্বর, আপনাকে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। নেক মাসেল শক্ত হয়ে আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, সেগুলো আপনাকে ফিজিক্যালি এক্সামিন করলে আপনি বুঝতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে এই ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো করে আপনি কিছু পেলেন না, বুঝতেও পারলেন না, তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, যদি কোনো বাত বা অন্য কোনো কিছু ভাবেন বা আর্থ্রাইটিস কিছু ভাবেন, তাহলে কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে। বা আপনার কিছু ইমেজিং করতে হতে পারে, সেটা সিটি স্ক্যান, কোনো হাড়ে কিছু হলো কিনা সেটা দেখার জন্য সিটি স্ক্যান করতে পারেন, বা এমআরআই করতে পারেন। এমআরআই করলে মাসল, নার্ভ, ব্লাড ভেসেলস, স্পাইনাল কর্ড সবের ছবি পেয়ে যাবেন, তাতে অনেক ভালো করে বুঝতে সুবিধা হয়। অনেকের কি হয়, এমআরআই করা যায় না বিভিন্ন রকম কারণে, ক্লস্ট্রোফোবিয়া আছে বা কিছু, তখন ইলেকট্রো ডায়াগনস্টিক কিছু টেস্ট আছে, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মাসল নার্ভের কোঅর্ডিনেশনের কোনো প্রবলেম হচ্ছে কিনা। বা মায়োগ্রাফিও করতে পারি, সেটা আমরা পেশেন্ট টু পেশেন্ট দেখে আমরা ডিসাইড করি, তখন তাদের করতে বলি। এই ঘাড়ে ব্যথা হলে শুধু তো ডায়াগনোসিস করলে হবে না, আমাদের তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো আমরা পেশেন্টদের প্যারাসিটামল, মাসেল রিল্যাক্সেন্ট, অনেক সময় কিছু পেন কিলার, মাসেল রিল্যাক্সেন্ট জেল, এগুলো অ্যাপ্লাই করার কথা বলি। সেগুলো দিলে পেশেন্টদের অনেক সময় সুবিধা হয়। পেশেন্টদের অনেক সময় এক্সারসাইজ করতে বলি, কিন্তু ঘাড়ে ব্যথা যখন অ্যাকিউট আছে, অ্যাক্টিভ আছে, তখন এক্সারসাইজ করলে ব্যথা বেড়ে যেতে পারে। যখন একটু কমে গেল, নেক মাসেলগুলো পাওয়ার বাড়ানোর জন্য বা মাসেলের পাওয়ার বাড়ানোর জন্য আমরা কিছু এক্সারসাইজ করতে বলি। 3 নম্বর, টেন্স বা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক থেরাপি বলে এটাকে, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন বলে অ্যাকচুয়ালি। সেটা করলে অনেক সময় পেশেন্টদের ব্যথা কমে, আসলে নার্ভ রিসেপ্টরগুলোর ওপর কাজ করে এবং পেন সেন্সেশন অনেকটা কমে যায় এটা দিলে। ফলে এই থেরাপি অনেক সময় আমরা পেশেন্টদের অ্যাপ্লাই করতে বলি, ফিজিওথেরাপিস্ট এটা দিয়ে থাকেন। কখনো কখনো স্টেরয়েড ইনজেকশনের কথাও বলতে হয়, কিন্তু খুব কমনলি আমরা স্টেরয়েড ইনজেকশন প্রেসক্রাইব করি না। কিছু কিছু অল্টারনেটিভ থেরাপি আছে, যেমন পাংচার আছে, আকুপ্রেশার আছে, চিরোপ্র্যাক্টর আছে, এগুলো আমরা কখনো কখনো পেশেন্টদের বলি এবং তাতে পেশেন্টদের অনেক সময় ভালোও হয়। সুতরাং এই জিনিসগুলো যে অবজ্ঞা করে দেওয়া বা ফেলে দেওয়ার মতো ব্যাপার তা নয় কিন্তু। বা একদম কোনো কারণে ব্যথা কমছে না, এমন নার্ভ কম্প্রেশন হয়ে আছে, কোনো ওষুধে তার উপকার পাওয়া যাচ্ছে না, তখন আমরা পেশেন্টকে বলি যে আপনারা একটু সার্জিক্যাল ওপিনিয়ন নিন, যে কোনো সার্জারি প্রয়োজন হলে সেটাও করিয়ে নিতে পারেন। বাড়িতে হোম রেমেডির জন্য কখনো কখনো পেশেন্টদের বলি যে আপনারা একটু গরম সেঁক নিতে পারেন বা একটু ঠান্ডা সেঁক নিতে পারেন, যেটা পেশেন্টরা যেটাতে যেভাবে আরাম পান আর কি। ঠান্ডা সেঁক নিতে মানে বরফ নিতে সেঁক নিতে পারেন কাপড়ে জড়িয়ে, অথবা কোনো ফ্রোজেন কিছু বাড়িতে ভেজিটেবলস বা কিছু একটা প্যাকেটে রাখা আছে, সেটা দিয়েও সেঁক দিতে পারেন। কোনো একটা ভাবে যেটা উপকার পাওয়া যায় সেটা আপনারা করতে পারেন, এতে অনেক সময় উপকার পাওয়া যায়। বা 3 নম্বর, আমরা কখনো কখনো পেশেন্টদের বলি যে এক্সারসাইজ করুন, যাতে নেক মাসেলস গুলো একটু শক্ত হয়, যাতে আপনার ঘাড়ে ব্যথাটা কম হয়। 4 নম্বর হচ্ছে অনেকে স্ট্রেস কমলেও আমাদের ঘাড়ে ব্যথা কমে, তার জন্য মেডিটেশন করতে বলি, সেটা মাইন্ডফুল মেডিটেশন হতে পারে, বা কিছু যোগা করতে বলি, তাতে অনেক সময় স্ট্রেস কমে। কারো আউটডোর অ্যাক্টিভিটি করতে বলি, কেউ বই পড়ে স্ট্রেস কমাতে পারেন, তাতেও কিছু সুবিধে না হলে কাউন্সেলিং করাতে পারেন, কিন্তু স্ট্রেসটা আপনাকে কমাতে হবে। আর 5 নম্বর হচ্ছে স্মোকিং কমানো। স্মোকিং দেখা গেছে নেক পেনের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। মানে স্মোকিং আপনি যদি ছাড়তে পারেন, আপনার ঘাড়ের ব্যথা অনেকটা কমে যাবে। এবার অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু ঘাড়ের ব্যথা যাতে না হয় তাহলে কি করব? তার জন্য কতগুলো জিনিস আপনাকে ফলো করতে হবে। 1 নম্বর, ভালো পশ্চার আপনাকে বসতে হবে, সোজা হয়ে বসতে হবে, সিদ্ধাটা সোজা করে। বসার সময় বেঁকে চুড়ে এরকম করে অনেকে বসেন, এরকম এরকম করে না, প্রপারলি সিদ্ধাটা সোজা করে আপনাকে বসতে হবে, যাতে স্পাইনের ওপর বা সিদ্ধার ওপর চাপ কম পড়ে। 2 নম্বর, ঘুমানোর সময় ভালো করে ঘুমাতে হবে, বেঁকে চুড়ে না, ভালোভাবে সোজা করে ঘুমাতে হবে। ঘাড়ের নিচে এইটুকু অংশের নিচে বালিশ দিতে হবে, রাউন্ড বালিশ পাওয়া যায়, মাথার নিচে বালিশ দিলে অনেক সময় ঘাড়ে ব্যথা কমতে চায় না বা ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এই ঘাড়ের নিচে, সার্ভাইকাল স্পাইনের নিচে বালিশ দিতে হয়। 3 নম্বর হচ্ছে ভারী জিনিস খুব বেশি বহন করবেন না, যদি সুযোগ থাকে সেটা অন্যভাবে ক্যারি করার চেষ্টা করুন, কারণ ঘাড়ে বা কাঁধে ভারী জিনিস বহন করলে অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। 4 নম্বর হচ্ছে আপার ব্যাক মাসেলের এক্সারসাইজ করা। বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, পিলাটিস আছে, বিভিন্ন রকম এক্সারসাইজ আপনারা করতে পারেন, ইন্টারনেটে অনেক রকম এক্সারসাইজ আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। 5 নম্বর, স্ক্যাপুলার স্কুইজ, এরকম করে স্ক্যাপুলার স্কুইজ করতে হয়, সেটা করলে আপনার ঘাড়ে ব্যথা অনেক কম হবে বা হওয়ার সম্ভাবনা কমে যাবে। 6 নম্বর,
স্ট্যান্ডিং পুশ আপস বলে। এমনি তো পুশ আপ আমরা জানি কিরকম করে করে, স্ট্যান্ডিং পুশ আপ হয়। স্ট্যান্ডিং পুশ আপ করলে আমাদের ঘাড়ে ব্যথা কমায়, কারণ নেক মাসলগুলো শক্ত হয়ে যায়। আর 7 নম্বর হচ্ছে থেরাব্যান্ড রোয়িং বলে। থেরাব্যান্ড যে কিনতে পাওয়া যায় ওইটাকে ওই দরজার নবে লাগিয়েও করতে পারেন, এরকম করে যেরকম করে রোয়িং করে এরকম করে টেনে টেনে রোয়িং মতো করতে পারেন, তাহলে মাসলস গুলো শক্ত হয়, তার জন্য ঘাড়ে ব্যথা কম হয়। তাহলে ঘাড়ে ব্যথা হলে কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? কারণ ঘাড়ে ব্যথা হলে সবসময় তো ডাক্তারবাবুর কাছে যেতে হয় না, কখন কখন ডাক্তারবাবুর কাছে যাবে? যদি অ্যাক্সিডেন্টের পরে হয়, যদি ব্লাডার বা বাওয়েল আনকন্ট্রোল হয়ে যায়, যে নিজে থেকে ইউরিন পড়ে যাচ্ছে বা পটি বেরিয়ে যাচ্ছে, যদি মাথা ব্যথা বা মাথা ঘোরা বা গা বমি বা বমি হয়, যদি চিলস বা ফিভার থাকে, যদি হাতে পায়ে ঝিনঝিনে ভাব থাকে, পায়ে উইকনেস হয় এবং আপনি ঠিকমতো হাঁটতে পারছেন না, পা জড়িয়ে যাচ্ছে, যদি ওভার দ্য কাউন্টার মেডিসিনেও আপনি ভালো হননি, যদি 7 দিনের বেশি ঘাড়ে ব্যথা আছে, কোনো কারণে কমছে না, তখন ডাক্তারের কাছে যেতে হবে। সুতরাং ঘাড় আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অর্গান, যেটা নেক। যখন ব্যথা থাকে না, কত কাজ করি আমরা নেক দিয়ে বলুন? এদিকে মাথা ঘুরিয়ে নিচ্ছি, ওইসব করছি, ওপরে দেখছি, নিচে দেখছি, জিনিসপত্র বহন করছি, ফোন ধরছি। সুতরাং এটাকে ঠিক রাখতে হবে, তার জন্য মাঝে মাঝে ব্যায়াম ট্যাম করে এটাকে একটু সুস্থ সবল রাখতে হবে, যাতে ঘাড়ে ব্যথা আমাদের না হয়, বা কম বেশি ঘাড়ে ব্যথা থাকলে সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। নমস্কার।